হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি ক্লাস 9-এর জিওমেট্রির উপর অর্থাৎ জ্যামিতির উপর, যেখানে আমি আলোচনা করব চ্যাপ্টার 17 যেটা সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে তার 27 নম্বর উপপাদ্য আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি যেটি আলোচনা করব তার মানে আগের দিন হয়েছিল কত 27 আলোচনা করেছি, কিন্তু আজকে আলোচনা করব 29 অ্যান্ড 30। তাহলে মাঝখানে বাদ গেল কোনটা 28 একটু বুঝতে কষ্ট হবে যারা নতুন শিখছে তাদের জন্য বলছি, সেই জন্য আগে 29 অ্যান্ড 30 হয়ে যাক, তারপরে 28 আলোচনা করব। এই দুটো খুব ইম্পর্টেন্ট এবং সাথে 27ও খুব ইম্পর্টেন্ট, কিন্তু 27-এর উপপাদ্য বুঝিয়েছি, সেখানে আর কিছু কথা আছে, আমি এই ভিডিওর শেষের দিকে সেটা নিয়ে আলোচনা করব। তো 29 নম্বর ভিডিও, 29 নম্বর থিওরেম মানে উপপাদ্য, যেটাকে টিএইচ দিয়ে লেখে। এটা লেখা আছে এরকম যে এর হেডলাইন এরকম আছে যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এখানে দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট, অন্তঃসমদ্বিখণ্ডক কি আর সমবিন্দু কি। সমবিন্দু কথাটি কিন্তু আমি আগের উপপাদ্যে বলেছি, তবুও সমবিন্দু খুব সংক্ষেপে বলে নিই যে দুটো সরলরেখা একটি বিন্দুতে ছেদ তো করবেই, যদি দুটো সরলরেখা সমান্তরাল না হয় একটি বিন্দুতে ছেদ করবে। যদি তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম অনেক সরলরেখা ওই একই বিন্দুগামী হয়, আরও সরলরেখা যদি একই বিন্দুগামী হয়, তাহলে এই প্রত্যেকটি, এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই সবগুলো সরলরেখা যদি এক বিন্দু দিয়ে পাস করে বা এক বিন্দুগামী হয়, তবে এই সরলরেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা কথাটার অর্থ সমবিন্দু মানে এক বিন্দুগামী। তো আমরা এখানে সমবিন্দু ওয়ার্ডটা কিভাবে ইউজ হচ্ছে এবার দেখে নাও কিরকম বিষয়। এবার অন্তঃসমদ্বিখণ্ডক কাকে বলে, কার অন্তঃসমদ্বিখণ্ডক কোণের, এটা ছোটবেলায় শিখে থাকবে, তবু আমি একবার বলে নিই। ধরো এই একটা কোণ আছে, তো এই কোণটাকে যদি কোনো একটি সরলরেখা, ধরো কোণটির নাম এ বি সি, তো কোনো একটি সরলরেখা বি বিন্দু থেকে কোনো একটি সরলরেখা যদি এই কোণটিকে সমান, এটা হলো না দুই ভাগ, যদি কোনো একটি সরলরেখা বি বিন্দু থেকে এইরকম কোনো একটি সরলরেখা মনে করো বিডি, এই পুরো এবিসি কোণটাকে যদি সমান দুভাগে ভাগ করে, নিচেরটা আর উপরের ভাগটা যদি সমান হয়, তাহলে এই বিডিকে বলা হয় এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। আবার বহিঃসমদ্বিখণ্ডক হয় সেটার এখানে ব্যাপার নেই, সেটা পরে আলোচনা হবে। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক বোঝা গেল যে সরলরেখাটি কোনো একটি কোণকে সমান দুভাগে বিভক্ত করে। পুরো কোণটি যদি 60 ডিগ্রি হয়, নিচের অংশটা হবে 30 ডিগ্রি, এই নিচের অংশ হবে উপরের অংশ 30। এই হলো অন্তঃসমদ্বিখণ্ডক। এবার চলে আসি আমরা ত্রিভুজে, যে উপপাদ্যটা কি বলতে চায় আর কি প্রমাণ করতে হবে। তো আমরা একটা চিত্র তো অঙ্কন করবোই, জানো, সেটা তো তোমরা জানোই। তো আমি একটু সাইডে করছি যাতে তোমাদের পাশাপাশি চিত্রকে সঙ্গে রেখে তোমাদের বোঝানো আমার সুবিধা হয়। ধরো এই একটি ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমি নাম দিলাম, এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে দিলাম সি। তো তিনটি কোণ তো অবশ্যই আছে কোণগুলির মধ্যে, কোণগুলির মানে তিনটি কোণের প্রথম ধরো বি বিন্দু থেকে এর সমদ্বিখণ্ডক আমি এরকম অঙ্কন করছি, এই অবধি গেল। এবার সি বিন্দুতে যে কোণটি আছে, এই যে কোণটি, তার যদি সমদ্বিখণ্ডক আমি অঙ্কন করি, সেটা আমি ধরে নিচ্ছি সমদ্বিখণ্ডকটি এই। তোমাদের কম্পাস দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, কম্পাস দিয়ে কিন্তু সমদ্বিখণ্ডক অঙ্কন করা তোমাদের শেখার কথা। তাহলে দুটি সমদ্বিখণ্ডক, যেহেতু এই কোণ দুটি থেকে উৎপন্ন সরলরেখা দুটি মানে সমদ্বিখণ্ডক দুটি সমান্তরাল নয়, তারা কোনো একটা জায়গায় ছেদ করবে। তা ধরে নিচ্ছি ওরা যেখানে ছেদ করেছে সেই বিন্দুর নাম ও। তো দুটি সমদ্বিখণ্ডক তো একটি বিন্দুতে ছেদ করবে। এই তৃতীয় অর্থাৎ এই যে এ কোণ থেকে যে সমদ্বিখণ্ডক আসবে সেটি ও বিন্দুগামী হবে, এরকম কোনো কাহিনী নয়, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এই সমদ্বিখণ্ডক এরকম গেল, দ্বিতীয়টা এখানে ছেদ করলো, এই যে দুটো এরকম ছেদ করলো, আর তৃতীয় সমদ্বিখণ্ডক বললাম এরকম গেছে, এরা কিন্তু এক বিন্দুতে গেল না, তা নয়, তৃতীয় সমদ্বিখণ্ডক এই বিন্দু দিয়েই যাবে, যেতে বাধ্য। এটাই আমাদের জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হবে। তো এই যে তৃতীয় সমদ্বিখণ্ডক অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দু দিয়ে যাবে, এই যাবে কথাটা প্রমাণ করা সম্ভব নয়, বরং উল্টো কাজ আমরা করি। কি কাজ করি, এই এ থেকে ও বিন্দুটা আমরা যুক্ত করলাম, যুক্ত করার পর আমরা প্রমাণ করব যে এ থেকে ও পর্যন্ত যুক্ত করে যে রেখাংশটা আমরা পেয়েছি, কোনটা পেলাম আমরা, এ ও, এটা আমরা যুক্ত করেছি নিজের ইচ্ছায়। প্রমাণ করব এটা আর কিছুই না, কোণ এ যেটা আছে, এই যে এই কোণটা অন্তঃসমদ্বিখণ্ডক। কোণ এ বলতে কোনটা, পুরোপুরি লিখলে বিএসি এর সমদ্বিখণ্ডক বা অন্তঃসমদ্বিখণ্ডক।
তাহলে এইটুকু আমাদের প্রমাণ করাটা হবে উদ্দেশ্য। এটা প্রমাণ করলেই প্রমাণ হবে যে তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এবং সেই বিন্দু কোনটি? ও বিন্দুগামী। এই দুটো সমদ্বিখণ্ডক আমরা কিন্তু বলে নিয়েছি, কথাটা মাথায় রাখবে। প্রমাণের জন্য আমরা কি করব, আমার এই কোণ চিহ্নটা লাগবে না, আমি উঠিয়ে দিলাম, এটাকে আমি তুলে দিলাম। হ্যাঁ, এখন আমরা করব কি, ও বিন্দু থেকে এই বিসি সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করব। এটা আমাদের অঙ্কনের মধ্যে পড়বে। লম্ব বলতে এই পাশের কোণটি 90 ডিগ্রি, তোমাদের বইয়ের 90 ডিগ্রি এইরকম বক্স সিম্বল নেই, অবশ্যই দিয়ে নেবে। আর এখানেও একটা লম্ব আমরা অঙ্কন করলাম। আর একটা কথা বলি, তোমরা, আমি তো এখানে স্কেল বসিয়ে দেখাতে পাচ্ছি না, তোমরা কিন্তু শুধু স্কেল আর পেন্সিল দিয়ে লম্ব আঁকাতে পারবে, সেটা কিন্তু একটু শিখে নেবে, কখনো সুযোগ হলে আমি দেখাবো। তো এখানে একটা লম্ব টানলাম, আর এই ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর একটি লম্ব টানলাম। লম্ব কাকে বলে? যদি কোনো সরলরেখায় আরেকটি সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে এই পাশের কোণ দুটি সমান হয়, অর্থাৎ প্রত্যেকের 90 হয়, তাকে লম্ব বলে। লম্ব অঙ্কন করলাম, তিনটি লম্ব। তো তোমাদের বইয়ে পি কিউ আর নাম আছে, আমি ওই রকম না দিয়ে এখানে দিচ্ছি আমি ডি, এখানে দিলাম ই, এখানে দিলাম এফ। এবার আমরা প্রমাণ স্টার্ট করব। কি প্রমাণ? আগে বলে নেই একটা কথা, যে আমাদের এই বিও কিন্তু সমদ্বিখণ্ডক হওয়ার জন্য এই কোণটি এই কোণের কিন্তু সমান, আর এইদিকে এই নিচের কোণটি এই উপরের কোণটির কিন্তু সমান। আমি আলাদা কালারে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দিয়ে স্টার্ট করব। আমি পাশে লিখছি যাতে তোমাদের ছবির সঙ্গে রিলেট করে বলতে পারি। তো এই ত্রিভুজটির নাম কি? ত্রিভুজ বি ও এফ ও। ত্রিভুজ এই নিচেরটির নাম কি? বি ও ডি থেকে পাই, এইভাবে লিখবে। লিখে দুটো ত্রিভুজ সর্বসম করলে প্রথম কিন্তু রোমান 1, রোমান 2, রোমান 3, বইয়ে এরকম লেখা নেই, তোমরা কিন্তু এরকম প্র্যাকটিস করবে, এটাই নিয়ম। তো রোমান 1 আমরা কি পাচ্ছি, যে এই কোণটি এই কোণের সমান। তো প্রথমে কোন ত্রিভুজের নাম আছে? উপরেরটি, তাহলে উপরের কোণটি আগে লিখবো। এই কোণটির নাম কি? এফ বি ও। কোণ এফ বি ও ইকুয়াল টু কোণ, এই নিচেরটির নাম কি? ডি বি ও। এই যে ডি বি ও, কোণ ডি বি ও। কারণটা এখানে পাশে থার্ড ব্র্যাকেটে লিখবে। কি কারণ? যেহেতু এই সরলরেখাটি তাদের অন্তঃসমদ্বিখণ্ডক। 2 নম্বর পয়েন্ট, এই যে কোণটি আছে এই কোণটি 90 ডিগ্রি, নাম কি? বি এফ ও। কোণ বি এফ ও, বি এফ ও ইকুয়াল টু এই কোণটিও 90 ডিগ্রি, সেই কোণের নাম কি? কোণ বিডিও। এখানে প্রত্যেকে লিখবে কত? প্রত্যেকে 90 ডিগ্রি লম্ব হওয়ার জন্য। আর 3 নম্বর পয়েন্ট দেখো, এই যে বিও রেখাংশটি সাধারণ, বিও উভয়েরই কি? সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এই যে ত্রিভুজ দুটি, তারা কি হলো? সর্বসম। নিশ্চয়ই জানো এটা সর্বসম চিহ্ন, এটা সর্বসম চিহ্ন, এটা তোমাদের জানার কথা। যাই হোক, সর্বসম হলে এই দুটো ত্রিভুজের অনুরূপ অংশগুলি কিন্তু সমান হয়। এখানে অনুরূপ অংশ হিসাবে আমার দরকার আছে যে বাঁদিকে ত্রিভুজের যে ওএফ আর ডান দিকের ত্রিভুজের যে ওডি, তাহলে এই দুটো আমি সমান বলতে পারছি। কোনটা কোনটা? এই যে ওএফ ইকুয়াল টু কি? ওডি। তো ঠিক এইভাবে যদি আমরা চেষ্টা করি, তোমরা এইরকম পয়েন্ট ধরে ধরে দেখবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটিকে সর্বসম করা যায়। নাম কি এই ত্রিভুজের? অনুরূপে। অনুরূপে প্রমাণ করে দেখাতে পারো, অথবা অনুরূপে লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। অনুরূপে ত্রিভুজ সিডিও সর্বসম ত্রিভুজ সিইও বা সিওই, সিইও বা সিওই আর সিডিও, এই যে দুটো ত্রিভুজ সর্বসম। তাই যদি হয়, তাহলে ওডি নিশ্চয়ই ও ই এর ইকুয়াল হবে। তাহলে ওডি ইকুয়াল টু কি হবে? ওই। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে আমি মার্ক করলাম কালার অংশটা, এখানে কি কি পাচ্ছি দেখো। ওএফ ওডির সমান, সেই ওডি আবার ওই সমান। পাশে লিখি, কি পেলাম দুটো জায়গার থেকে? ওএফ ইকুয়াল টু ওডি, ওডি ইকুয়াল টু কি? ওই। তিনজন যদি সমান হয়, তাহলে এই দুজনকে সমান বলতে পারি। তার মানে অতএব ওএফ ইকুয়াল টু আমরা ওই বলতে পারি। এটা কিন্তু মাথায় রেখো। রেখে এবার দেখো উপরের এই দুটো ত্রিভুজের মধ্যে চলে আসো, 3টে পয়েন্ট। কি পেলাম? এই ওএফ ইকুয়াল টু ওই আমরা একটু আগে প্রমাণ করলাম। আর এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, 2 নম্বর পয়েন্ট প্রমাণ হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট কি? এ ও সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। ত্রিভুজ দুটির নাম লিখি, কি কি ত্রিভুজ? অতএব ত্রিভুজ এ ও এফ সর্বসম ত্রিভুজ এ ও ই। এটা কিন্তু আমি মুখে বললাম 3টে পয়েন্ট, আরেকবার রিপিট করছি। 3টে পয়েন্ট কি?
এক্ষুনি আমরা প্রমাণ করলাম এটার সমান ও এফ আর ও ই সমান, এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি কোণ সমান, আর এটা সাধারণ বাহু ত্রিভুজ দুটি সর্বসম হলে তাহলে নিশ্চয়ই এই কোণটির কি হবে সমান। এই কোণটির নাম কি? এফ এ ও। এই কোণটির নাম হচ্ছে কোণ এফ এ ও ইকুয়াল টু ওই পাশের কোণটির নাম হচ্ছে ই এ ও। আমি দেখাচ্ছি, সেই জন্যই পাশাপাশি করছি। এই কোণটির নাম হচ্ছে এফ এ ও, আর এই যে কোণটির নাম হচ্ছে ই এ ও। তো যখন এই দুটো পাশের কোণ সমান, তার মানে কি এটা অন্তঃসমদ্বিখণ্ডক হলো, যেটা আমার উদ্দেশ্য ছিল। তখন আমরা নিচে লিখব অতএব এ ও কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তো এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। এটা হলেই তো বলতাম যে উপপাদ্যটি প্রমাণিত হলো। তারপরে পুরো লাইনটি লিখবে অতএব ত্রিভুজের, ওই পুরো লাইনটি যেটা উপপাদ্যের হেডলাইন আছে, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, লিখে নিচে লিখবে প্রুফড। অ্যাকচুয়ালি উপপাদ্য প্রমাণ হয়ে গেলে লেখা উচিত কিউ ই ডি, লিখতে পারলে ভালো, নাহলে এই প্রুফড লিখবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি যে কথাটি প্রথম উপপাদ্যে আমার বলা হয়নি সেটা আমি এখানে বলছি। কি বলবো এবার দেখো, অন্য কথায় চলে যাই। এই আমরা দাগগুলো একটুখানি মুছে দিচ্ছি। এই যে অংশটা আছে যেটা আমরা একটু আগে প্রমাণ করেছি সেটা একটুখানি লক্ষ্য করো। এই যে অংশটা, এখানে আমরা কি প্রমাণ করেছি যে ও এফ ওডি আর ওই এই তিনজন সমান, অর্থাৎ কিনা ও থেকে ডি পর্যন্ত এই অংশটা এই অংশের সমান, এই অংশটা এই অংশের সমান। তাহলে আমি যদি কম্পাসটাকে কাঁটাটাকে এখানে বসিয়ে, পেন্সিলটাকে এখানে বসিয়ে ওডি পর্যন্ত বসিয়ে যদি ঘোরানোর চেষ্টা করি, তাহলে একটি বৃত্ত পাবো যেটা ত্রিভুজের ভেতরের দিকের বাহুগুলিকে টাচ করে গেছে। তো যে বৃত্ত ত্রিভুজের বাহুগুলিকে কোনো ত্রিভুজের বাহুগুলিকে ভেতর থেকে টাচ করে, সেই বৃত্তকে বলা হয় অন্তর্বৃত্ত। তার মানে এই উপপাদ্যের সাহায্যে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবো, মাথায় রাখবে কিন্তু। আর 27 নং উপপাদ্যের সাহায্যে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারবো, সেটা আমি পরে বলছি। এই যে বৃত্তটি হলো সেটি অন্তর্বৃত্ত, তার মানে ও বিন্দুটি কি? কেন্দ্র। কিসের কেন্দ্র? অন্তর্বৃত্তের কেন্দ্র, যেটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। আর এই যে ওডি আর ওই বা ওএফ যে সমান, এদের প্রত্যেকেই হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, যাদের বলা হয় অন্তর্ব্যাসার্ধ। তাহলে কথাগুলো একটুখানি মেনশন করে দিই। তার মানে এখানে ও হলো ত্রিভুজটির কি? অন্তঃকেন্দ্র, ত্রিভুজটির, কিন্তু আমি সংক্ষেপে লিখছি। আর ওডি অথবা ওই অথবা ওএফ, এটা হলো কি? ত্রিভুজের, ওই ত্রিভুজের যে অন্তর্বৃত্ত আছে তার ব্যাসার্ধ, তাহলে অন্তর্ব্যাসার্ধ বলে আমরা এটা লিখতে পারবো। তো এখান থেকে তোমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত কি করে অঙ্কন করে ক্লাস 10-এর সিলেবাসে যেটা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে পারবে। সেটা একটু সংক্ষেপে বলে দিই, সেটা কিরকম আমি একটুখানি এখানে এই জায়গাটুকুর মধ্যে একটু বলার চেষ্টা করি। কিরকম? তোমাদের একটি ত্রিভুজের বাহুগুলির মাপ দেওয়া থাকবে, সেই মেজারমেন্ট অনুযায়ী ত্রিভুজ আঁকানো শিখছো ছোটবেলার থেকে। তোমরা কি করবে কি, যে ধরো এটা ত্রিভুজটার নাম এবিসি, কিভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করবে সম্পর্কটাও আলোচনা হয়ে যাক। এখানে কম্পাস বসিয়ে যে কোনো মাপের বৃত্তচাপ নেবে, নেওয়ার পর এই যে জায়গাটার গ্যাপটা থাকলো তার অর্ধেকের বেশি বা সমান নিয়ে এখান থেকে একবার এইদিকে কাটবে, এখান থেকে একবার এইদিকে কাটবে, কেটে এটা যোগ করলে এটা এর অন্তর্দ্বিখণ্ডক হয়ে গেল। তেমনি করে সি কোণেরও একই কাজ করবে। একটা বৃত্তচাপ অঙ্কন করলে এখান থেকে এর সমান বা অর্ধেকের বেশি নিয়ে এইদিকে সামনে একবার, এখান থেকে যদি কাটি ক্রসটা এরকম হবে, ঠিক একই মাপ নিয়ে এখান থেকে কাটবে, এরকম হবে। এবারে এমন করে যোগ করবে যাতে এই বাহুটাকে পর্যন্ত পৌঁছানো যায়। যেখানে পৌঁছালো এটা পার হয়ে গেল, দোষ নেই, এটাই কিন্তু আমাদের কেন্দ্র হলো ও বিন্দু। এবার ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ কি করে এটা ভালো করে শুনে নাও। এখান থেকে কম্পাসটা বসিয়ে এমনভাবে একটা মেজারমেন্ট নিয়ে পেন্সিলটাকে ঘুরাবে যাতে এই বাহুটাকে দুবার কাটে। এমন করে নিও না যাতে উপর দিয়ে যায়, সেটাও হবে না। আবার এমন করে নিও না যে বি আর সি বিন্দু পার হয়ে গেল, সেটাও কিন্তু হবে না। তাহলে মেজারমেন্টটা নিজেই একটা আন্দাজ করে নেবে। নেওয়ার পর যে দুই জায়গায় কাটলো, সেই দুই জায়গায় যেখানে ছেদ করলো সেটা কম্পাস দিয়ে তার সমানের থেকে একটু কম, মানে অর্ধেকের থেকে বেশি, সমানের থেকে একটু কম নিয়ে প্রথমে এই বিন্দু থেকে নিচে কাটবে, তারপরে এই বিন্দু থেকে এই দিকে নিচে কাটবে। কাটার পর এই ও বিন্দু আর এই ক্রসটাকে ছেদ করে একটু পার করে দেবে। দিলে এই যে যেখানে এটা টাচ করলো, ছেদ করলো এই বাহুকে, বিসি বাহুকে, এটাই কিন্তু ব্যাসার্ধ। সুতরাং এখানে কম্পাস বসিয়ে এটাই হচ্ছে ডি বিন্দু, মানে ওডি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপ নিয়ে ঘোরালে তোমাদের অন্তর্বৃত্ত হবে।
কথাটা বোঝা গেল? অন্তর্বৃত্ত মানে সব বাহুকে কিন্তু টাচ করবে, এখানে তো আমার এখানে হাতে হবে না। তো এইভাবে অন্তর্বৃত্ত অঙ্কনটাও তোমাদের আমি শেখালাম, অর্থাৎ একটা সম্পাদ্য হয়ে গেল। এবার TH30 মানে উপপাদ্য 30 নম্বর উপপাদ্যের হেডলাইন আছে কি, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এই মধ্যমা তিনটি সমবিন্দু খুব ইম্পর্টেন্ট, ক্লাস 9-এ ম্যাক্সিমাম টিচারদের পছন্দ এই উপপাদ্য, সেটা দিয়ে দেয়। মধ্যমা এবার কাকে বলে? প্রথম কথা হচ্ছে সমবিন্দু অনেকবার হয়ে গেল, এবার মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে, ধরো এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি সি। এই শীর্ষবিন্দু, যে কোনো একটি শীর্ষবিন্দু আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা হয় তাকেই বলে মধ্যমা। কোনো একটি শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু, তিনটি শীর্ষবিন্দু, তো তিনটি মধ্যমা অবশ্যই হবে। তাহলে বি বিন্দু থেকে এই এসি বাহুর মধ্যবিন্দু খুঁজে নিয়ে, যেভাবে তোমরা খোঁজো স্কেল দিয়ে নিয়ে যোগ করলে মধ্যমা। আর যদি এ বি বাহুর মধ্যবিন্দু আর সি বিন্দু যোগ করি, এটাও তাহলে মধ্যমা। এই তিনটি মধ্যমা এক বিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। এই এক বিন্দু দিয়ে যাবে কথা প্রমাণ করা টাফ, তার জন্য কি করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এই চিত্রতেই যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা বাদ যাবে। প্রথম কথা হচ্ছে, আমি এই যে বি, এটাকে বি মধ্যমা দেখি, তোমাদের বইয়ের নামের সঙ্গে মিল রেখে যদি বলি, যাতে তোমাদের বুঝতে মানে বইটার থেকে পড়তে সুবিধা। আগেরটা কিন্তু নাম ঠিক রেখে বলিনি। ধরো প্রথম মধ্যমাটার নাম বিই, তারপরে মধ্যমার নাম সিএফ। দুটো মধ্যমা একটা বিন্দুতে তো সেট করেছে, তার নাম ধরো জি। নিশ্চয়ই জি থাকবে, হ্যাঁ জি আছে। এবার থার্ড মধ্যমা মানে এ থেকে এই যে বিসি এর মধ্যবিন্দু যোগ করলে সেটা এই বিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। তো যাবে তো প্রমাণ করা যায় না, আমরা কি করব, প্রথমে এ আর জি যোগ করব, যোগ করে থামবো না, সেটাকে নিয়ে এগিয়ে যাব। এগিয়ে গেলে বিসি কে কোনো একটা বিন্দুতে সেট করবে। এটা একটু ঠিক করে অঙ্কন করি। তো বিসি কে যে বিন্দুতে সেট করলো তার নাম ডি দিলাম। এখন যদি আমি প্রমাণ করতে পারি ডিটা আসলে বিসি এর মধ্যবিন্দু, তাহলেই কিন্তু আমার প্রমাণ হলো এই থার্ডটা যেটা এই জি বিন্দু দিয়ে অতিক্রম করেছে, সেই থার্ড লাইনটিও কিন্তু সমবিন্দু, অর্থাৎ এডি হচ্ছে একটা মধ্যমা যেটা একই বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে আমাদের এখন লাস্ট প্রমাণ করার উদ্দেশ্যটা কি থাকবে, ডি হচ্ছে কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। এটা মাথায় রাখবে, এইটুকু প্রমাণ করলে আমাদের কাজ হয়ে যাবে। প্রমাণের জন্য আমরা করব কি, ডিটা একটু আমি সরিয়ে দিচ্ছি। এই যে জিডি হলো, এটাকে না এই এজি এর সমান করে, এজি এই যে এ থেকে জি পর্যন্ত যে মাপটা আছে, এ থেকে জি পর্যন্ত তার ইকুয়াল করে এটাকে একটু বাড়িয়ে দিই। ধরো এই পর্যন্ত বাড়ালাম, তার মানে কি করলাম, আমরা অঙ্কন করলাম এজি এর সমান করে জিডি, না জিডি না জিএইচ বানালাম। এই মাথাটার নাম দিলাম এইচ। বাড়ানোর পর বি আর এইচ যুক্ত করব, আর সি আর এইচ যুক্ত করব। প্রমাণটা কিন্তু খুব সহজ, চিত্র জটিল হলো, প্রমাণ কিন্তু খুব সহজ। তো আমি যেরকম ধাপে ধাপে অঙ্কন করলাম, এরকম ধাপে ধাপে বুঝবে, তাহলে কিন্তু এটা সমস্যা লাগবে না। প্রমাণ তো বললাম অতি সহজ। এবার শুরু করি প্রমাণ। প্রমাণটা কিরকম, দেখো বড় একটা ত্রিভুজ নিচ্ছি আমি, এ বি আর এইচ। এই যে ত্রিভুজটা আছে এ বি এইচ, সেই ত্রিভুজের এই যে এ বি বাহুর মধ্যবিন্দু কিন্তু এফ। তাহলে এফটা কার মধ্যবিন্দু, এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু পুরা লিখলাম না। তেমনি এ থেকে এইচ পর্যন্ত যে বাহু আছে তার মধ্যবিন্দু জি, কারণ আমরা এজি সমান করে জিএইচ বানিয়েছিলাম। তাহলে জিটা কার মধ্যবিন্দু, জি হচ্ছে এইচ এর মধ্যবিন্দু। তো তোমরা একটা উপপাদ্য ফার্স্ট টার্মে পড়েছো, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমার অর্ধেক দরকার নেই, সমান্তরাল দরকার। অর্থাৎ কিনা আমরা বলতে পারি এখান থেকে যে এফ জি সমান্তরাল এই যে তৃতীয় বাহু, এই যে এফ আর জি বিন্দু যুক্ত করার পর এটা সমান্তরাল হবে, দাগটা এরকম সমান্তরাল দাগ। তাহলে এফ জি সমান্তরাল কি, বিএইচ। আচ্ছা, এফ জি সমান্তরাল যদি না বলে আমরা বলি যে জিসি, এই যে জিসি এটা তো একই সরলরেখা, তাহলে জিসি সমান্তরাল কি বলতে পারি, বিএইচ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এটার পরিবর্তে লিখতে পারি যে জিসি সমান্তরাল বিএইচ। এটা মাথায় রাখো। এবার উল্টা দিকে আসো, এই দিকে একটা ত্রিভুজ আছে এ এইচ সি বা এ সি এইচ, এই যে বড় ত্রিভুজ এ সি এইচ, সেখানে এসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ই। ইটা কিন্তু কার মধ্যবিন্দু, ই হলো এসি এর মধ্যবিন্দু। এরকম না লিখলে তোমাদের কিন্তু চিত্রটা সরে যাবে, অসুবিধা হবে। আর জিটা কার মধ্যবিন্দু, তখন বলেছি জিটা ছিল কার, এইচ এর মধ্যবিন্দু। তাহলে এই দিকে যে ত্রিভুজটা আছে এ সি এইচ, তার এই যে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা
তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তৃতীয় বাহু কোনটা? অর্থাৎ এই রেখাংশটা কার সমান্তরাল? এই যে এটার। তো সেটা লিখছি কিভাবে লিখবো আমরা, যে এটার নাম কিন্তু জি, এই বিন্দুটাকে সরিয়ে দিই, এই যে বিন্দুটার নাম জি। তাহলে জি সমান্তরাল কি? এই সি, জিই সমান্তরাল এই সি। সেটা জি না বলে আমি বিজি বলতে পারি, তার মানে বলতে পারি অর্থাৎ দিয়ে লিখবে বিজি সমান্তরাল এই সি। বিজি সমান্তরাল, সমান্তরালটা এইচ এর মতো হয়ে গেছে, এটা সমান্তরাল চিহ্ন। এবার এই দুটো, এই যে এই দুটোকে তোমরা চিন্তা করো। আমি দেখো আমি দাগ দিয়ে রাখছি যে বিজি সমান্তরাল এই সি, এটা জোড়া অ্যারো দিয়েছি কেন? এটা সমান্তরাল এটা বোঝানোর জন্য, এটাকে এটা বোঝানোর জন্য, আর এটা সিঙ্গেল অ্যারো মানে এটার সমান্তরাল এটা। তাহলে এই যে চতুর্ভুজটা পাচ্ছি কি, বি জি সি এইচ চতুর্ভুজের এই বিপরীত বাহু দুটি সমান্তরাল, আবার এই দিকের বিপরীত বাহু দুটি সমান্তরাল। তার মানে এই পুরো চতুর্ভুজটা কি হলো? একটি সামান্তরিক। কোনটা চতুর্ভুজ সামান্তরিক? আমি লিখছি, অতএব বি জি সি এইচ, এরকম কিন্তু লিখবে না বি জি এইচ সি না, যেদিকে লিখবে পরপর আপনারা লিখবে বি এইচ সি জি, বি এইচ সি জি। তাহলে এটি একটি কি? এটি সামান্তরিক। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আগের উপপাদ্যতে ছিল, সেই জন্য কোনো আগের উপপাদ্য বাদ দিলে পরের দিকে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তা এর কর্ণ তো এটা, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে এই ডি বিন্দুতে একজন আরেকজনকে সমান দুভাগে ভাগ করেছে, তার মানে বিডি ইকুয়াল টু ডিসি, অর্থাৎ কিনা ডি বিসি এর। তাহলে এখান থেকে বলতে পারি অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। মাঝখানে কিন্তু অনেক কথা আছে, সেগুলো বইয়ে পাবে, আমি ভাষা লিখলাম না। আর আমাদের তো এটাই মধ্যবিন্দু প্রমাণ করার উদ্দেশ্য ছিল, এখানে লিখে ছেড়ে দেবে না, তারপরে পুরো হেডলাইনটা লিখবে অতএব ত্রিভুজের এই লাইনটা শেষে লিখতেই হবে, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ব্র্যাকেটে প্রুফড। এবার কথা হলো এখান থেকে আমরা কি অঙ্কন করতে পারি? আমরা 27 নাম্বার থেকে অঙ্কন করতে পারি পরিবৃত্ত, 29 নাম্বার থেকে অঙ্কন করতে পারি অন্তর্বৃত্ত। এই 30 থেকে কোনো অঙ্কন নেই, বরং এখানে কতগুলো কথা আছে। কথাটা কি? এই জি কে বলা হয় ত্রিভুজটির ভর কেন্দ্র, এবং এই জি বিন্দুতে প্রত্যেকটি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। 2:1 মানে শীর্ষবিন্দুর দিকে থাকবে 2 ভাগ আর বাহুর দিকে থাকবে 1 ভাগ, অর্থাৎ এখানে 2 ভাগ এখানে 1 ভাগ। আর এটির ক্ষেত্রে আমি একটুখানি ক্লিয়ার করে নিই। তাহলে প্রতিটি মধ্যমা এই জি বিন্দুতে 2:1 অনুপাত। যদি আমি বি ইর কথা বলি তাহলে এই বিজি আর জিই, এই যে বিজি ইস টু জিই, এটা হলো 2:1। এটার একটা প্রমাণ আছে প্রয়োগে, সেটাও আমি পরের ভিডিওতে আলোচনা করব। সেই রকম করে যদি সিজি ইস টু জিএফ করি, তাহলে সিজি ইস টু যদি জিএফ করি সেটাও হবে 2:1। আর উপর থেকে চিন্তা করলে এজি ইস টু জিডি যদি করি সেটাও হবে 2:1। অর্থাৎ প্রত্যেকটি মধ্যমা এই জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়, এবং এই জি বিন্দুটিকে বলা হয় কি? ত্রিভুজটির, জি কে বলা হয় ত্রিভুজটির ভর কেন্দ্র। এগুলো কিন্তু অবজেক্টিভ সলভে সব জায়গায় কাজে লাগবে। তাহলে এখান থেকে শেখা গেল কি, যে মধ্যমা তিনটি সমবিন্দুর যে বিন্দুটি সমবিন্দু আছে সেটিকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে, এবং সেই ভরকেন্দ্রে প্রত্যেকটি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এর পরে কয়েকটি প্রয়োগ আছে, আমি পেজ নম্বর বলছি বই থেকে, তোমরা একটু দেখে বা মার্ক করে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই প্রয়োগগুলো তোমাদের শিখতে হবে। প্রথম প্রয়োগ আছে পেজ নাম্বার 244 আমার বইয়ের, এটাতে আছে নাম্বার 6, ভীষণ ইম্পর্টেন্ট, 5 স্টার দেবে। নাম্বার 7ও ইম্পর্টেন্ট, এবং নাম্বার 8 5 স্টার কেন, 10 স্টার দিলেও কম হয়। তো এরকমই ইম্পর্টেন্ট এগুলো, এই তিনটে মিলে একটা ভিডিও আমি করব। এবার আমি চলে আসি 27 নাম্বার, যেটা আমরা প্রথম উপপাদ্যটা, সেটা কি ছিল? ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু তিনটি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে থিওরেম 27, 28 কিন্তু করাইনি, 27টা ছিল এরকম। যারা আমার আগের ভিডিও দেখে থাকবে তারা তো নিশ্চয়ই সেটা বুঝে গেছো। তো সেখানে একটি কথা আছে, আমরা বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক মানে এর মধ্যবিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছিলাম, এর মধ্যবিন্দুতে একটি লম্ব অঙ্কন করেছি, আর এর মধ্যবিন্দুতে লম্ব, তিনটেই কিন্তু একই বিন্দুতে ছেদ করেছে। সেক্ষেত্রে প্রমাণের সময় আমরা কি করেছি? এটা ও বিন্দু হলে বিও যুক্ত করেছি, আর ও সি যুক্ত করেছি প্রমাণের জন্য, এও যুক্ত করেছি,
যুক্ত করার পর আমরা প্রমাণে একসময় প্রমাণ করেছি বিও ইকুয়াল টু সিও ইকুয়াল টু এও, অর্থাৎ এরকম বলতে পারি ওএ ইকুয়াল টু ছিল ওবি ইকুয়াল টু ছিল ওসি। সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে এই বি এর ব্যাসার্ধ ওবি ব্যাসার্ধ নিয়ে যদি ঘোরাই তাহলে একটা বৃত্ত অঙ্কন হবে, যেটা ত্রিভুজটির বাইরের দিক দিয়ে যাবে। তো যেটা বাইরের দিক দিয়ে বৃত্ত যাবে তাকে কি বলা হয়? পরিবৃত্ত। আর ও বিন্দুটি কি হলো? পরিকেন্দ্র। তো এটা আমার উদ্দেশ্য নয় এই কথাগুলো বলেছি, কিন্তু উদ্দেশ্য হলো যদি সম্পাদ্য যখন করতে বলবে, তোমাদের ক্লাস 10-এর প্রথম সম্পাদ্য হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করো। তো মাধ্যমিকে যেবার পরিবৃত্ত আসে সেবারে অন্তর্বৃত্ত আসে না, বা যে বছর অন্তর্বৃত্ত এসেছে তারপর এবার পরিবৃত্ত আসে, এটা মোটামুটি একটা নিয়ম। সেজন্য অন্তর্বৃত্ত একটু আগে বললাম, এবার পরিবৃত্ত অঙ্কন আমি শিখিয়ে দিচ্ছি। ধরো এই একটি ত্রিভুজ আছে, প্রথম কি করবে? এটা ধরো বি বিন্দু, এটা সি বিন্দু, এটা এ বিন্দু। এবার বি থেকে এই যে সি বাহুর অর্ধেকের বেশি, ধরো এরকম একটা মেজারমেন্ট, বি থেকে এরকম মেজারমেন্ট নিয়ে কম্পাসটা দিয়ে এদিকে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ করলে, ওই একই মেজারমেন্টের সি থেকে উপরেরটাকে নিচেরটাকে ছেদ করানোর পর এটা যদি যুক্ত করো, এটা কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক হলো কার? বিসি এর। তেমনি করে এ বি, আরেকটি বাহু লাগবে, দুটো না, আরেকটি বাহু এ বি এর, বি থেকে এ বি এর অর্ধেকের বেশি, এই যে বি থেকে ধরো এতখানি মেজারমেন্ট নিয়ে সামনে একটা বৃত্তচাপ, পেছনে একটা, আবার এ বিন্দু থেকে সেম মাপে এইটাকে কাটলে আর এটাকে কাটলে, কাটার পর যদি এই দুটো যুক্ত করো তাহলে এই দুটো এটি হলো লম্ব সমদ্বিখণ্ডক। এখানে দূরে চলে গেছে, তোমরা এক্সাক্ট কম্পাস দিয়ে করবে। যেখানে ছেদ করলো সেটাই হলো বৃত্তের কেন্দ্র। সেটার সঙ্গে হয় বি বিন্দু যোগ করো, অথবা সি বিন্দু যোগ করো, অথবা এ বিন্দু যোগ করে এই ব্যাসার্ধ নিয়ে ওতে কম্পাস বসিয়ে ও বি ব্যাসার্ধ নিয়ে যদি ঘোরাও তাহলে তোমাদের একটা পরিবৃত্ত তৈরি হবে। যাক, এখানে পুরো বৃত্ত হয়নি, এরকম তৈরি হবে। তাহলে এখানে সম্পাদ্যটাও তোমাদের আলোচনা হলো। তাহলে আজকের ভিডিওতে 29 নাম্বার থিওরেম, 30 নাম্বার থিওরেম, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, এগুলো আলোচনা হলো। সুতরাং ভালো করে ভিডিওটা রিপিট করে দেখবে এবং প্র্যাকটিস করবে, তারপরে না দেখে উপপাদ্যগুলো লিখে তোমাদের টিচার বা কাউকে দিয়ে চেক করাবে। তো আমার ভিডিও যদি তোমরা বুঝে থাকো, যদি বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি বুঝতে একটুও অসুবিধা হয় তাহলে ভিডিওগুলো দেখতে থাকো, আস্তে আস্তে দেখবে আমার পড়ানো বা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।